দেবেনগড়, হোসেনগড়, মীরগড়, 4টা গড় পেয়েছি, আরেকটা গড় পাচ্ছি না। তো অপূর্ব ভাই বলছে যে আরেকটা বলতেছে পঞ্চগড়। বাংলাদেশের উত্তর পশ্চিমের সর্বশেষ জেলা পঞ্চগড়। চমৎকার রাস্তা ধরে তেঁতুলিয়ার দিকে এগুলেই সীমান্তবর্তী সুবিশাল চা বাগান। নানা ধরনের চায়ের স্বাদও উপভোগ করা যায়। বিশাল এলাকা জুড়ে রয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট, যারা বাংলাদেশে প্রথম ভেষজ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। কিছু দৃষ্টিনন্দন কটেজ, জলাশয় এবং চা বাগান দেখে চোখ জুড়িয়ে যায়। ফাঁকা স্থান থেকে হেমন্ত ও শীতকালে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া ডাকবাংলোর প্রাঙ্গণে আনন্দে কেটে যায় অনেক সময়। বাংলাবান্ধা সীমান্তে কুচকাওয়াজ দেখে মন চাঙ্গা হয়ে ওঠে। ভ্রমণ শেষে একতা এক্সপ্রেসে করে ঘরে ফেরা। আর আমাদের যাত্রা এখান থেকে শুরু হলো। এইবার যাত্রাপথে প্রথম গন্তব্য প্রথম গন্তব্য না, এইখানে আমরা খাওয়া দাওয়ার জন্য এসেছি। এই রেস্টুরেন্টে এই যে একদম পরাটা এবং এখানে একদম সিদ্ধ আটার রুটি পাওয়া যায়। এই রুটিগুলা কিন্তু একদম বাসায় বানানো রুটির মতো নরম। বেগুন ভর্তা, আলু ভর্তা আর এই যে গরম ভাত, খাবার ভালো এখানে। অপূর্ব ভাই 5টা গড় খুঁজতেছে, মানে পঞ্চগড় যে 5টা গড় নিয়ে না, দেবেনগড়, হোসেনগড়, মীরগড়, 4টা গড় পেয়েছি, আরেকটা গড় পাচ্ছি না। তো অপূর্ব ভাই বলছে যে কি গড়, আরেকটা বলতেছে পঞ্চগড়। এখন এখানে আমরা ছাড়া আর কেউই নাই। এই জায়গার আকর্ষণে এখানে সবাই আসে। আই লাভ পঞ্চগড়। তবে আমার কাছে এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক ভালো লাগছে। মানে এখান দিয়ে যেই নদীর একটা অংশ, এই জায়গাটা খুব সুন্দর। খারাপ। আর হ্যাঁ, আই লাভ পঞ্চগড়ের পিছনে এরকম একটা খাম্বা কেন দেয়া, এই জিনিসটা আমার কাছে বোধগম্য হলো না। এখান দিয়ে কিছু দূর হেঁটে গেলেই কিন্তু আবার সীমান্ত। মানে এই রাস্তা ধরে সোজা কিছু দূর হাঁটলে এখানে চা বাগানও আছে। এই জায়গাটা কিরকম মানচিত্র দেখলে তো বুঝবেনই। আর ভূগোল যদি দুর্বল হয়, আর কেউ যদি সেন্ট মার্টিন গিয়ে থাকেন, সেন্ট মার্টিনের গলা চিপাটা যেরকম না, এই জায়গাটা অনেকটা সেরকম গলা চিপার মতো। এই চা বাগানগুলো ভারতের সীমানায় পড়েছে। এখানে কোনো পাহারা নেই, কিছুই নেই। আপনারা যদি কেউ পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাসে করে যান, তাহলে আপনারা কিন্তু এই যে ভিতরগড়, বাহিরগড়, মানে এই আই লাভ পঞ্চগড়, এগুলো দেখতে পাবেন না, কারণ বাস এখানে থামবে না। এখানেও আর একটা সীমান্ত পিলার দেখলাম, তো বললাম যে আমরা এখানে একটু ঘুরে যেতে চাই। বললো যান, এখানে সীমান্ত পিলার থেকে আমরা ঘুরে আসি। মানে এখানে ধান আবাদ হয় মূলত, এই পাশে চা হয় না, চা হয় ওই পাশে বেশি। আমাদের এই পাশে বর্ডার গার্ড বাংলাদেশের সীমান্ত ফাঁড়ি আছে, আর ঠিক আমার সামনে ওই পাশে হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর সীমান্ত ফাঁড়ি আছে। চলো, এই যে উপর দিয়ে হাঁটো, আমি ধরে রেখেছি। এই ধান ক্ষেতের মধ্যে এই হচ্ছে সীমান্ত পিলার, আর এই হচ্ছে ভারত পাশ। আমাদের অপূর্ব ভাই কয়েকবার করে যায় ঘুরে আসছে। ভাই, আপনি এখানে একটু বসেন। আপনারা বসতে চাইলেন? ভাই আমি এই যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, পাসপোর্ট নাই, ভিসা নাই, কিছু নাই। না না থাক, এই যে না না না, এটা হবে না, আমি পরে আনতে পারবো না আপনাকে। স্বাগতম তেঁতুলিয়া, আর বিদায় পঞ্চগড়। ভয়ের কিছু নাই, জেলা পঞ্চগড়ই। এবার আমরা বুড়াবুড়ি ইউনিয়নে প্রবেশ করলাম। চিন্তা করেন, বাংলাবান্ধা পর্যন্ত যদি লাইন হয়, রেল লাইন, ভজনপুর তো স্টেশন থাকবেই। ভজনপুরের পরে যদি একটা ছোটখাটো স্টেশন হয় বুড়াবুড়ি, তাহলে কেমন হবে? যার কিছুক্ষণের মধ্যে আমরা বুড়াবুড়ি পৌঁছে যাব। ডাহুক নদী, ইন্ডিয়ার নদী। এখান থেকে শুরু হয়ে গেছে ভারতীয় চা বাগান। এই যে পিলার, অনেক সুন্দর করে বাংলাদেশের একটি পতাকাও আঁকানো আছে। আসলে এটা পিলার কর্তৃপক্ষ এটা আঁকিয়েছে কিনা আমার সন্দেহ। এটা 436 নম্বর পিলার। এটা হচ্ছে একদম তেঁতুলিয়ার কাছেই। এই পিলারটার কাছে সবাই কম বেশি আসে, এবং এইখানকার যে ভারতীয় সীমান্তের যে চা বাগান, এই চা বাগান কিন্তু ঘুরে দেখে। মানে এই যে আমি এখন একদম ভারতীয় সীমান্তে,
আর এখানে পর্যটকরা আসে যেহেতু, বিএসএফ সদস্যরা একদম বন্দুক তাক করে বসে থাকে, তারা কিছু বলে না। পর্যটকরা আসলে এখানে ঘুরবে ফিরবে, ছবি তুলবে। হ্যাঁ, আর এই যে এখন যে মাটির উপর আপনি দাঁড়ায় আছেন, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা ইন্ডিয়া। বাংলাদেশ। হ্যাঁ, এটা বাংলাদেশ। আবার এই যে এই পাশে যে চা বাগান, এটা ইন্ডিয়ান চা বাগান। এটা ইন্ডিয়ান চা বাগান। এখানে নানান রকম চা বিক্রি হয়। আমাদের অপূর্ব ভাই আগে আগেই ঢুকে গেছে, উনি চা খাওয়ার জন্য একদম প্রস্তুত। সেই সব ভালোই তো লাগে, তবে আসলে গ্রিন টি বা এগুলোর ব্যাপারে আমি কম বুঝি। চলে আসলাম হোটেল সীমান্তের পাড়। এখানে সামনে তো বেশ সুন্দর বসার জায়গা দেখছি। এই হচ্ছে রুম, প্রতিটা রুমে এরকম ওয়াশরুম আছে, সোফা আছে, ড্রেসিং টেবিল আছে। হোটেলে চেক ইন করে সেখান থেকে বের হয়ে গেলাম, কাঁচা পাতার চা এগুলো খাওয়ার জন্য এখন বের হয়েছি। বড় বিল্লা অ্যান্ড কাঁচা পাতার চা হাউস, আই লাভ তেতুলিয়া। এখানে আসলাম কাঁচা পাতার চা খেতে। তাছাড়াও এখানে নানা রকম চা পাওয়া যায়। 400। এটা কি কত গ্রাম? গোল্ড টি, হোয়াইট টি। হোয়াইট টি। আচ্ছা, BT2 হচ্ছে আমি খেয়েছি শ্রীমঙ্গলে, ওদেরটা মানে অন্যরকম একটা মানে লিকার, একই চা পাতা অনেক কড়া লিকার হয় কিন্তু। এটা ঠিক আছে, BT2 আমার ফেভারিট। আমি BT2 আর হ্যাঁ সিলেট খাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না মিল আছে, মানে মেইন ফ্লেভারের ইয়েতে কড়া যেটা না। পানি ফুলফিল গরম করার পরে পাতাটা ঢেলে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট আরো সিদ্ধ করতে হবে। এর মধ্যে কিচ্ছু দিতে পারবেন না, লবণ চিনি বা কিছু দিতে পারবেন না। 5-6 মিনিট সিদ্ধ করবেন, দেখবেন যে চা আপনার পুরো ঘরের যখন সেন্ট পেয়ে যাবেন, তখন মনে করতে হবে যে আমার চা হয়েছে। তখন আপনি চিনি দিবেন না, মধু দিবেন না, দুধ দিবেন না, কি দিবেন দেওয়া যাবে। চুলা কমাই দিতে হবে, চুলা কমে মানে খালি বাড়ায় দিলে কিন্তু চাটা চা হবে না, ওইটা ফ্লেভার বের হয়ে যাবে, ফ্লেভার বের হয়ে যাবে। চা গাছের চারা বিক্রি করা হয়, শখে কেউ কিনতে পারেন। এই যে এখানে কিছু ছবি তোলার জন্য পয়েন্ট করা আছে। আপনাকে স্বাগত, আসেন আমাদের এই পঞ্চগড়ের চায়ের বাগান, আসেন। আমি BT2 খেয়ে অভ্যস্ত, তাই BT2 খেলাম। আমি এখানে কাঁচা পাতার চা খাইনি, যদি ঐতিহ্যবাহী। এখানে ভাইজান কাঁচা পাতার চা খেলেন, আপনার কি মন্তব্য, কি বলেন? আসলে আমিও একটু আগে BT2 ট্রাই করলাম, তো BT2 ট্রাই করার পরে এই চাটা আমার কাছে ওরকম লাগে নাই। আমি যখন যে দোকানদার ভাই আছে ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে ভাই আপনি এই চাটাই আগে খেতে হবে, তাহলে এটা আসল মজাটা পাবেন। যদি অন্য চা খান তাহলে এই মজাটা পাবেন না। আর আসলে আমি ওইরকম কোনো টেস্ট পাচ্ছি না চায়ের। এই যে চলে আসলাম বাঁশের কাছে, কিন্তু বাঁশের কাছে এসে কি আর বলবো, মানুষের মানে মার্কা মারা, এই যে ফাউলিং মার্ক FM। আর আমার যতটুকু মনে পড়ে এই বাঁশগুলো হচ্ছে নেপালি প্রজাতির। আর বাঁশ কিন্তু আসলে অনেক শক্তিশালী, বাঁশ দিয়েও কিন্তু পিলার তৈরি করা যায় এবং বাড়ি করা যায়। এই বাঁশটা অনেক চওড়া, মানে এটার যদি ব্যাস বলি, ব্যাস আমার কাছে মনে হচ্ছে 10 ইঞ্চি হবে। চলে আসলাম, সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ, বর্ডার গার্ড বাংলাদেশ। আমি যখন এখানে প্রথম এসেছিলাম, এখানে এই যে এখন কত সুন্দর পাকা করা, এরকম ছিল না। যেরকম এই যে ব্যাটারি চালিত গাড়ি আছে এগুলো ছিল না, পায়ে টানা ভ্যান চলতো। এবার এসে দেখলাম সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে, এই জায়গাটা একদম পার্কের মতো করা হয়েছে। আমি এর আগে অনুমতি নিয়ে, নদীতে তখন পানি ছিল, এই পানির মধ্যে নেমে আমি ছবি তুলেছিলাম। আমি খুঁজে পাইলে আমি আপনাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্ষার সময় কেমন থাকে। কারণ আমি এর আগে এসেছিলাম বর্ষা, হ্যাঁ একদম ভরা বর্ষার মৌসুমেই। এই যে ওয়েলকাম টু ইন্ডিয়া। এখানে আসলে যদি কারো রোমিং অন করা থাকে তাহলে কল গ্রহণ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে ওঠা গেলে উঠতেছে। এই যে এই শিশুটিকে নিয়ে, আরে ওর তো অনেক কষ্ট হয়ে গেল। তবে এইখানে এই যে ওয়াচ টাওয়ারটা করেছে,
কাঞ্চনজঙ্ঘা হবে এই বরাবরে। এই বরাবরে কাঞ্চনজঙ্ঘা হলে কিভাবে দেখা যাবে? এই যে বসার জায়গাগুলো করেছে, এখানে বসে তো মানুষ এদিকটা দেখবে, কিভাবে দেখবে? এই দিকটা না, কিছুটা এদিকে, তবে এই গাছগুলা থাকার জন্য এই জায়গা থেকে ওয়াচ টাওয়ারের ভিউটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো হবে না যদি কাঞ্চনজঙ্ঘা দেখাও যায়। শিশুটি আমার হাত ধরেছে আর ছাড়েই না। আমি ব্যথা পেয়েছি কোথায় ব্যথা পেয়েছো? এখানে কেন? এখানে এখানে ওই যে আমি একটু জুস খাইছি। আসো আসো। হ্যাঁ, ধরেছি। তুমি ভয় নাই, তুমি পড়বা না। হ্যাঁ, এবার এটাই পা দাও। আসো, পড়বা না। হ্যাঁ, ছাড়ো ছাড়ো ছাড়ো। একটা আমি আর একটা আপনি, দুজন বাচ্চা আঙ্কেল পাওয়া গেছে এখানে। বাচ্চা আঙ্কেল, তোমার ওইটা কিচ্ছু হবে না। ভাই কেমন লাগে? বাচ্চার মা, বাচ্চা আর বাচ্চার বাবা এবং বাচ্চা। অপূর্ব ভাই এখানে দোল খাওয়া শুরু করছে। আসো 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 আসো। সেই সেই এই যে এটা হচ্ছে তেঁতুলিয়ার 0 পয়েন্ট, মানে তেঁতুলিয়ার 0 পয়েন্টটা হচ্ছে ঠিক তেঁতুলিয়ার ডাকবাংলো, যেখানে একদম ডাকবাংলোর সামনেই। এখানে একদম রাস্তার যে মাইল পোস্ট, সেই মাইল পোস্টে আর একটা 0 পয়েন্ট করা আছে এইখানে। আর আমি যখন তেঁতুলিয়া প্রথমবার এসেছিলাম তখন আমি ছবি তুলেছিলাম, আমি ছবিটা খুঁজে পেলে দেখিয়ে দেব। এরকম একটা জায়গায়, অথবা এই জায়গাতেও হতে পারে, এরকম মানে কোনো একটা 3 কোণার মাঝখানে, এটাই হতে পারে। এখানে সম্ভবত তখন মাইল পোস্টটা ছিল, কিন্তু এখন মাইল পোস্ট ওইটা রাস্তার ওই পাশে চলে গেছে। এই হচ্ছে বাংলা বান্দা না এসেই বাংলা হোটেল, এবং এটাই হচ্ছে এখানকার বিখ্যাত। এই হচ্ছে সেই তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ থেকেই তেঁতুলিয়া। এবং এখানে অন্যান্য আরও বাজারঘাট, ওষুধের দোকান, বা কারো যদি প্রয়োজনীয় কিছু লাগে মুদি মনোহারি সামগ্রী পাওয়া যায়, সব এখানে। এই যে বাংলা হোটেলের এই হচ্ছে খাবার, এই যে বেগুন ভর্তা, ভাজি, আর এই যে ভর্তা টর্তা আছে, এগুলো এক এক প্লেট হচ্ছে 20 টাকা করে। আর এখানে আছে শাক, কত করে শাক এক প্লেট? 30 টাকা শাক। আর যে ভাত আছে, তাছাড়া দেশি মুরগি আছে, দেশি মুরগি এবং হাঁস, এগুলো হচ্ছে 160 টাকা, গরু 140 টাকা। আর যদি ওই লেয়ার মুরগি না কি যেন বলে পাকিস্তানি, ওইটা যদি হয় ওইটা হচ্ছে 120 টাকা। এই বাংলা হোটেল থেকে খেয়ে বের হলাম, খাবার দাবার মাশাআল্লাহ ভালো। আর এমনিতে ক্ষুধা পেটে ছিলাম, আমি বেশ খানিকটাই খেয়ে ফেলেছি। আর এখন যাব বাংলা বান্ধা। বাংলা হোটেল থেকে খেয়ে বের হয়ে বাংলা বান্ধার উদ্দেশ্যে ছুটে চলবো, কারণ বাংলা বান্ধা গেলে আজকে হচ্ছে সে প্যারেড হবে, যে যৌথ প্যারেড হয় যেখানে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশি বর্ডার গার্ডস, বাংলাদেশ, তারা প্যারেড করে সেই সীমান্তে। তো আজকে হচ্ছে মঙ্গলবার এবং শনিবার সাধারণত সেই প্যারেড হয়ে থাকে। সেই প্যারেড দেখার জন্যই আজকের যাত্রা শুরু করব কিছুক্ষণের মধ্যেই। দেখতে চাইলে সাথে থাকুন। বাংলা বান্ধায় যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু। 0 পয়েন্ট পার হলাম, এই যে আমরা পুরো ব্যাটালিয়ন এখন যাচ্ছি প্যারেড দেখতে। তেঁতুলিয়া থেকে এই যে আমরা বিশ্বরণে উঠলাম। এই জায়গায় আসলে সুপার ডুপার সতর্কতা, ভুলার কোনো শেষ নাই। ওর ভাই কেমন লাগছে ধুলা খাইতে খাইতে আসার পরে? রাতে পরে বোঝা যাবে। যাই হোক, এই আসলাম 0 পয়েন্টে অনেকদিন পর। সামনে এখন বাংলা বান্ধা 0 পয়েন্ট। এখানে এলাকা অনেক পরিবর্তন হয়ে গেছে, এত কিছু আগে কিছুই ছিল না, স্থাপনা অনেক কিছু হয়েছে। ওখানে একটা গেট হয়েছে যেটা দেখালাম আমি। তারপর এখানেও বসার জন্য অনেক চমৎকার জায়গা হয়েছে, মানে বেনাপোল পোর্টে যেরকম একটা ওই যে স্টেডিয়ামের বসার মতো জায়গা আছে না, ওই রকম একটা জায়গা হয়েছে। এই যে এই হচ্ছে সেই গ্যালারিটা, এখানে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা করা আছে। এই হচ্ছে বাংলা বান্ধা 0 পয়েন্ট।
পরবর্তীতে আরেকটা বাংলা বান্দা 0 কিলোমিটার লেখা আছে। এই যে এরকম যেদিন প্যারেড থাকে সেই প্যারেডের দিন আসা যায়। এই যে মানুষজন এসে এখানে ছবি তুলছে। এই পাশে যেমন আমাদের দেশের সীমানা, আমাদের দেশের দর্শক অনেক আছেন, এদিকেও আছেন। ঠিক বিপরীত পাশে ভারতের দিক থেকেও কিন্তু দর্শকেরা এসছে। সুসজ্জিত হয়ে আছে সমস্ত জওয়ানেরা, আর এই পাশে বেশ কয়েকজন দর্শক দেখা যাচ্ছে, ইনারা ভারতীয় নাগরিক। আমরা এখানে গ্যালারিতে বসে পড়েছি প্যারেড দেখে। সে রাজি ছিল না যে আজকে আসার জন্য, আমি আনছি। ওরা অস্কার আমাকে দিতে হবে। আমি আরো একদিন আগে আসতে চেয়েছিলাম। ঘাস তো পরিষ্কার আছে, বসেন, ময়লা হবে না। টাকা লাগবে না, বসে। আমার ফ্যামিলি মেম্বার বাগের বাচ্চা। আসসালামু আলাইকুম স্যার, প্যারেড ফিরে করার জন্য আপনার অনুমতি স্যার। আসসালামু আলাইকুম স্যার। এই প্যারেড শেষ হওয়ার পর এখানে এক চরম মিলন মেলার মতো একটা পরিবেশ হয়। বিজিবি, বিএসএফ দুই পক্ষের সদস্যের পরিবার পরিজন তারাও এখানে আসে, এসে কুশলাদি বিনিময় হয়। অন্যরকম একটা পরিবেশ, এটা দেখতে আসলেই ভালো লাগে। আপনারা যদি কেউ এরকম প্যারেড দেখে থাকেন তাহলে জানাবেন। এরকম প্যারেড আসলেও মানে অন্যরকম এক অভিজ্ঞতা। আমার কাছে আজকে খুব ভালো লেগেছে। চমৎকার একটা সন্ধ্যা উপভোগ করলাম। 0 পয়েন্ট থেকে চমৎকার একটি সন্ধ্যা কাটিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এখন গন্তব্য হোটেল, মানে সীমান্তের পাড়, সেখানে যাওয়া। আর দেখা যাক, সম্ভাবনা আমি খুব একটা দেখছি না যে কালকে সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আবহাওয়ার যা অবস্থা। তারপরও চেষ্টা করতে দোষ কি। এখানে এরা খেলছে, এরা কোন দেশের লোক? এটা হচ্ছে বাংলা। যাই হোক, আমি এখন বাংলাদেশে আছি। ভাই আপনারা কি বাংলাদেশের? এটা কি বাংলাদেশের? আর তাহলে ভারত কোনটা? ভারত এই পাশে। কি আজব এই সীমানা, তাই না? এখানে আছে তো সেখানে নেই। এদিকে ধুম ধাড়াক্কা ঝিঝি পোকা, না ঝিঝি পোকা না, ক্রিকেট হচ্ছে আর কি। সেই রকম উত্তেজনা, বাচ্চারা হইচই করছে। আর এখানে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে। সেটাই, আস্তে আস্তে করেন, মানে হিট। হ্যাঁ,
আমার বাসে আচ্ছা ঠিক আছে, থাকলেই হবে, অসুবিধা নাই। এই যে আমাদের পরোটা, বারবিকিউ সব চলে এসেছে। বুঝতেই পারছেন কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে, যদিও আকাশ একেবারে মেঘলা, সম্ভাবনা নেই ধরেই রওনা দিচ্ছি। তাই দেখা যাক না যাক, এই উত্তেজনাটাকে অনুভব করার জন্য হলেও রওনা দেয়া। এই হচ্ছে সাত সকালে মহানন্দা নদীর দৃশ্য। পাথর তোলার একজন লোকও নেই, এই সময় কে থাকবে? আর যেই ঠান্ডা, এই ঠান্ডায় কারো পানিতে নামার মতো কায়দা নেই। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে। এখন আকাশ পরিষ্কার হলে তারপর বোঝা যাবে যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। যদিও স্থানীয়রা বলল যে কিছু সময়ের মধ্যে হয়তো আকাশ পরিষ্কার হতে পারে। সূর্যোদয় হয়ে গেছে, কাঞ্চনজঙ্ঘার কোনো খবর নাই। এইখানে এই যে মসজিদটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মডেল মসজিদ। এটা কিছুদিন আগে তৈরি হয়েছে তেতুলিয়াতে। এই যে ডাক বাংলোর এখানে চা পাওয়া যায়, এখানেও আপনারা চাইলে কাঁচা পাতার চা খাইতে পারবেন যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে। আর এই যে আমি খাচ্ছি ছোলা ভুনা, একদম সাত সকালে, এখন 8টার মতো বাজে। কাঞ্চনজঙ্ঘা তো দেখা গেল না। এই ছোলা ভুনাটা রেকমেন্ডেড, মানে এটা খুবই সুস্বাদু। মাথা ফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা মাথা ফাটা স্কুল। মানে এই স্কুলে যারা পড়ে, যখন জিজ্ঞেস করা হবে বাবা তুমি কোন স্কুলে পড়ো, বলবে মাথা ফাটা স্কুলে পড়ি। এখানকার নামগুলা কিন্তু আমার কাছে ভালোই লাগে। ভজনপুর, বুড়াবুড়ি, ধাক্কা মারা, নামগুলা অনেক সুন্দর। এখানে এই যে কিছুদূর পরপরই দেখা যাচ্ছে যে মেয়েরা আসছে সাইকেল চালিয়ে। এই সাইকেল কিন্তু স্কুল কর্তৃপক্ষ থেকে তাদেরকে দান করা হয়েছে, যাতে মেয়েরা আগ্রহের সাথে এবং কোনো অসুবিধা ছাড়াই সহজে স্কুলে আসতে পারে। এই যে বরফগুলো দেখা যায়, এই যে লাল মেঘ, এটা কাঞ্চনজঙ্ঘার উপরে হইলো লাল মেঘটা, ওখান থেকে উপর থেকে ভাসে। মানে খুবই হালকা ভাবে দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার যে মানে গোল্ডেন লাইট পড়ার পর যেরকম হয়, ওইটা তো আসলে সকালে দেখা যায়, ওই রকম না। আমরা এখন চলে এসেছি কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের কাছাকাছি। চা গাছ যদি ছেঁটে দেয়া না হয়, এটা মোটামুটি 40-50 ফুট পর্যন্ত হয়ে যায়। কৃত্রিম সার ও কীটনাশক ব্যবহার না করে যে চা উৎপাদিত হয় তাই ভেষজ চা। কাজী অ্যান্ড কাজী টি বাংলাদেশে প্রথম ভেষজ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা জৈব কীটনাশক এবং জৈব সার ব্যবহার করে চা উৎপাদন করে। বিশাল এলাকা জুড়ে রয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট। চলে আসলাম কাজী অ্যান্ড কাজী টি এস্টেটে। ভেতরে ঢুকেই দেখা যায় লতাপাতার ছায়ায় অন্ধকারাচ্ছন্ন এক প্রবেশ পথ। মানে এই রিসর্ট আসলে ভাড়া দেওয়া হয় না, শুধু বিষয় হচ্ছে এটা বিভিন্ন জায়গায় ফোন করে রেফারেন্স নিয়ে রিকোয়েস্ট করে কাঠখড়ি পোড়ানোর পরে তারা ঢোকার অনুমতি দেয়। মানে রিসর্টের চারপাশ দিয়ে চা বাগান, সবই কাজী অ্যান্ড কাজী। চারিদিকে সবুজের সমারোহে হারিয়ে পথের শেষ প্রান্তে আসলে কিছু দৃষ্টিনন্দন কটেজ, জলাশয় এবং চা বাগান দেখে চোখ জুড়িয়ে যায়। কাজী অ্যান্ড কাজী টি রিসর্টে আসলে, এই টি স্টেটের যে রিসর্ট, আসলে ভালোই লাগবে। আর তার চেয়ে বড় কথা, সবাই যেখানে আসে এখানেই আসলাম। এই জায়গাটা কিছুটা নির্জন, গহীন, এই টাইপের একটা জঙ্গল টাইপের একটা পরিবেশ। তবে আসলে ভালোই লাগবে। আহামরি যে কিছু আছে তা না, কারণ সামনে যেই অবকাঠামোগুলো সুন্দর, কিন্তু অবকাঠামোগুলো বেশিরভাগই ভেঙে গেছে। তবে এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করতে ভালো লাগবে।
এটা কফির গাছ। এই টি এস্টেটের রিসর্টে আসলে আপনারা আর যাই হোক কিছু ভালো ছবি তুলতে পারবেন, সুন্দর কিছু সময় কাটাতে পারবেন। আর চা বাগান তো বড় চা বাগান দেখতেই পারবেন। যেমন এখানে এই যে বাড়ি বা এই যে ঘরের মতো বানানো আছে বা কটেজ, এখান থেকে চা বাগান দেখতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন বর্ষার সময় না, তবে বর্ষার সময় যদি বৃষ্টি হয়, এখানে বসে চা বাগানের মাঝে বৃষ্টি, এই দৃশ্যটা সব থেকে আনন্দদায়ক হবে। তারা বিদায় নিয়ে নিল, কারণ তাদের পঞ্চগড় এক্সপ্রেসে টিকিট করেছে এবং এই ট্রেন লেট করে না। সমতল ভূমির এত সুন্দর চা বাগান দেখতে চাইলে আপনাকে আসতে হবে বাংলাদেশের উত্তরবঙ্গের একদম সর্বশেষ জেলা পঞ্চগড়ে। আমরা জানি যে সিলেট, মৌলভীবাজার এইসব এলাকাতেই চা বাগান দেখা যায়, কিন্তু তারা চা রোপণ করে টিলা বা এরকম ছোট ছোট পাহাড় বা টিলা এরকম জায়গায়, কারণ চা পানিও চায়, ছায়াও চায়, সবই চায়। কিন্তু এখানে সমতল ভূমিতেই তারা এমন ভাবে ব্যবস্থা করে যে তারা এখানে প্রচুর পরিমাণে পানি দেয়া হলো, পানিগুলো থেকে যায় না, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এজন্যই এই শুধুমাত্র পঞ্চগড় অঞ্চলেই সমতল ভূমি হলো অনেক সুন্দর মনোরম পরিবেশে চা বাগান দেখা যায়। অবশেষে একেবারে বিফল না, সফল, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন বাজে বেলা 11:30, 11:15। এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এবং বেশ স্পষ্টই। এবং আমার সাথে যারা ছিল, আমাদের ট্যুরমেট, মানে রাস্তায় পরিচয়, তারা এখন ফিরে যাচ্ছে। তারাই ফোন দিয়ে জানালো যে আপনারা তাড়াতাড়ি ফাঁকা জায়গায় আসেন, আমরা দেখতে দেখতে যাচ্ছি। এই যে কিছুটা মেঘের মতো দেখা যাচ্ছে, কি আর বলবো, কাঞ্চনজঙ্ঘা দেখে উত্তেজনা শেষ করতে পারছি না। আসলে এমন একটা জায়গায় আছি, এখান থেকে না পাচ্ছি কোনো গাড়ি, কারণ আমাদের সাথে যে গাড়ি ছিল সে গাড়ি আমরা ছেড়ে দিয়েছি। তাই আমরা এখন কোনো গাড়িও পাচ্ছি না এবং দেখার জন্য ভালো একটা জায়গায় যে যাবো সেটা যেতে পারছি না। তবে এই কিছু দূর পরপরই যেখানে একটু ফাঁকা পাচ্ছি সেখান দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। এটা ছবিতে অত স্পষ্ট আসছে না, তবে খালি চোখে বেশ ভালোই দেখা যাচ্ছে। দেখার একটা আনন্দ আছে, আর যাই বলেন না কেন। সাধারণত নভেম্বরের শুরুর দিকে মানুষ আসে, কিন্তু সেই সময় আমি আসিনি, কারণ আসলে দেখা যাচ্ছিল না তখন। কিন্তু এই সময় আমাকে আসতে বলেছিল, এসেছি, দেখেছিও শেষ পর্যন্ত। এইরকম একটা ফাঁকা জায়গা পেলাম। এই ফাঁকা জায়গা থেকে এখানে ধান ক্ষেত থাকলে আরো সুন্দর লাগতো। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে যদিও এটা ক্যামেরাতে আসবে খুব কম, তবে এটা খালি চোখে দেখতে ভালোই লাগছে, কিছুটা আবছা আবছা। তবে একদম এই মাথার থেকে শুরু করে একদম এ পর্যন্ত, মানে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। তেতুলিয়া, বাংলাবান্ধা, এই সমস্ত অঞ্চলের যে কোনো ফাঁকা জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি সেটা আকাশ পরিষ্কার থাকে। যেমন এখন এই যে দেখতে দেখতে যাচ্ছি। তবে কথা হচ্ছে যে এটা যদি কোনো মাঠের মধ্যে থেকে দেখেন এবং কতক্ষণ তাকিয়ে থাকেন, আপনার কাছে মনে হবে যেন একটা বিশাল আকারের এক দানব। একদম সন্ধ্যার আগেও এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, এটা অনেকেই বললো। এই জন্য আবারও সন্ধ্যার আগেও আসলাম। এখানে দেখা যায় এবং এখান থেকে বাংলাবান্ধা যাওয়ার যে রাস্তা আছে, ওই রাস্তায় কিছু দূর গেলে খোলা মাঠ আছে, ওই মাঠের ওখান থেকে আরো স্পষ্টভাবে দেখা যায়, মানে দেখা গেলে খুব সুন্দরভাবে দেখা যায়। তবে এখন দূরে আর যাচ্ছি না, এই যে ডাক বাংলো আছে, ডাক বাংলোর এখানে বসেই দেখার চেষ্টা করছি। খুবই সামান্য অংশ দেখা যাচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘার যে চূড়াটা দেখলে আমি বুঝতে পারি, আপনারাও বুঝতে পারবেন, চূড়াটা খুবই কম দেখা যাচ্ছে, খুবই কম। এই যে তেতুলিয়া বাংলাবান্ধা থেকে পঞ্চগড় পর্যন্ত এই বাসগুলো চলাচল করে, এই বাসগুলোতেও যাতায়াত করা যায়। ভাড়া এই 80 টাকার মতোই তেতুলিয়া পর্যন্ত, আর বাংলাবান্ধা গেলে ভাড়া একটু বেশি। আজকে যাত্রা করব পঞ্চগড় থেকে ঢাকার মাঝে চলাচলকারী আন্তনগর একতা এক্সপ্রেসে। একতা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য আমি চলে এসেছি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পঞ্চগড়ে। এখান থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় রাত 9:10। এখনো 1 ঘন্টার বেশি সময় বাকি আছে। তো চলুন আমরা স্টেশনে প্রবেশ করি, স্টেশনটা ঘুরি, এরপর আমরা ট্রেনে উঠে যাত্রা শুরু করব। এই হচ্ছে ভিতরে ঢুকে গেলাম স্টেশনের। এখানে দেখা যাচ্ছে ট্রেন কিন্তু আছে ওই পাশে, ট্রেন ওয়াশ পিটে বা এমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হবে। তারপর এইটা হচ্ছে প্রধান প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে গাড়ি আসবে। আর এদিকে আছে যাত্রীদের অপেক্ষা করার কক্ষ। আপাতত এখানে মালপত্র রেখে কিছুক্ষণ অপেক্ষা করি। এই যে ইনারাও আছেন, কারণ ইনারা আজকে পঞ্চগড় এক্সপ্রেস মিস করেছেন, তাই ওনারাও একতা এক্সপ্রেসেই ঢাকা যাবেন।
এই হচ্ছে শোভন চেয়ার। আর এই যে মাঝখানের যে সিটগুলো আছে, এই সিটগুলোতে যদি কেউ দল ভ্রমণ করেন সেক্ষেত্রে আরামে বসে যাওয়া যায়। সিট নাম্বার 53, 54, 55, 58, 59, 60। এবং ডান পাশে হচ্ছে 51, 52, 56, 57। বলে রাখি কোন সিট সামনের দিকে হবে, কোন সিট পিছনের দিকে হবে, এটা যেহেতু রেক শেয়ারিং হয়, রেক পরিবর্তন হয়, এই জন্য এটা বলা খুবই দুষ্কর ব্যাপার। তবে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে নাম্বার শুরু যেগুলো হচ্ছে 1, 2, 3, মানে প্রথম হাফ অর্ধেক এই কোচের সম্মুখ দিকে। আর এলএসবি কোচের সবসময় যেটা থাকে যে আয়না সমেত বেসিন, পানি ভরা হয়নি এই জন্য পানি নেই। ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ওয়াশরুমের সাবান থাকার কথা, সাবান নেই। হাই কমোড, লো কমোড, 2 রকম কমোডই আছে। শোভন চেয়ারের যে সিটগুলো, এই সিটগুলোর কাছে এই যে গিয়ার থাকে, এই গিয়ারে চাপ দিয়ে সিটটাকে কিছুটা হেলিয়ে দেওয়া যায়। আর এগুলো হচ্ছে র্যাক্সিন, যেরকম হয় র্যাক্সিন ধরনের, হালকা এখানে কুশন আছে, মোটামুটিভাবে ঘুমানো যায়, একেবারে খারাপ না। এটা হচ্ছে 6 নম্বর কোচ। 6 নম্বর কোচে মানে 1 থেকে শুরু করে প্রথম দিকের সিটগুলো হচ্ছে সামনের দিকে মুখ করা। এই যে 53, 54 পরে মানে প্রথম অর্ধেকের পরের যে সিটগুলো সেগুলো উল্টা। এই হচ্ছে স্নিগ্ধা, সাধারণত যেরকম হয় মানে এলএইচবির ক্ষেত্রে। এখানে সিটগুলো হচ্ছে কুশন, হাতল আছে, ডাইনিং ট্রে আছে, আর উপরে হচ্ছে মালামাল রাখার জন্য যথেষ্ট জায়গা আছে। আর এই হচ্ছে এসি কেবিন। এসি কেবিনে এখন রাত্রেবেলা যেহেতু এসি স্লিপার হিসেবে ব্যবহার হবে, তাই এখানে 4 জন যাত্রী বসতে পারবেন, 2, 2, 4, নিচে 2 জন, উপরে 2 জন। এবং প্রত্যেকটা এই যে কেবিনে বা সিটের এক কর্নারে দেখা যাচ্ছে রিডিং লাইটও আছে। আর রাতের বেলা ঘুমানোর জন্য এরকম লেপ এবং বালিশ দেয়া হয়। একদম যখন ঘড়িতে সময় 9টা বেজে 10 মিনিট, ঠিক তখনই হুইসেল বেজে গেল এবং পঞ্চগড় থেকে আমাদের একতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। আমাদের এই ট্রেনের বিরতি স্টেশন একটু বেশি। আমাদের বিরতি স্টেশন সামনে আছে কিসমত, রুহিয়া, ঠাকুরগাঁও রোড, পীরগঞ্জ, এই সমস্ত বিভিন্ন বিরতি স্টেশন। এবং আমাদের সাধারণত লোকো পরিবর্তন করা হয় পার্বতীপুর জাংশনে, সেখানে একটা বিরতি হয় 20 মিনিটের। আন্তনগর ট্রেনের মধ্যে গত সেপ্টেম্বর মাসে যাত্রী পরিবহন করে সর্বোচ্চ আয় করেছে একতা এক্সপ্রেস ট্রেন। কাঞ্চনজঙ্ঘার দেশ পঞ্চগড়কে বিদায় জানিয়ে চলছি ঢাকার বুকে। যাত্রা শুরু হচ্ছে, বেশ ভালোভাবে আমাদের রেলগাড়ি ছুটে চলেছে এবং একদম সময় মেনে চলে প্রতিটা স্টেশনে আসছে। কিসমত, রুহিয়া পার হয়ে গেছে, ঠাকুরগাঁও রোড সামনে। কিন্তু কথা হচ্ছে যে জানালা খোলার মতো অবস্থায় নাই, এত বেশি ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস আমিও সহ্য করতাম, কারণ আমি মাস্ক, কান টুপি সবকিছুই প্রস্তুত রেখেছি। কিন্তু এমন একটা জায়গায় সিট, আমি জানালা খুললে আমার পিছনের মানুষ পাশে আছে অপূর্ব ভাই, উনিও কষ্ট পাবে, এজন্য আমি খুলতে পারছি না। এই ট্রেনের একটা বিষয় দেখলাম, আমি অ্যাটেন্ডেন্ট খুঁজে পেলাম না, অ্যাটেন্ডেন্ট নাই। এই যে মানে কোচের নাম্বার নাই, আমার যে কোচটা সেই কোচেরই কোনো নাম্বার নাই। আমি দেখেছি যেমন চট্টগ্রাম, কক্সবাজার এদিকে যখন ট্রেন যায়, কোচের অ্যাটেন্ডেন্ট কিন্তু কোচের দরজার সামনে ওই একটা বোর্ডে লেখা নিয়ে দাঁড়িয়ে থাকে, সে কিন্তু দেখায় যে কোচ নাম্বারটা কত, যাতে যাত্রীরা বুঝতে পারে। এখানে যাত্রীদের হিসাব করে দেখতে হবে, একটা কোচের নাম্বার না থাকলে আগে পরে জিজ্ঞাসা করে বা আগে পরেটা দেখে মাঝখানেরটা কি সেটা বুঝতে হবে। চলে আসলাম পার্বতীপুর জাংশনে। পার্বতীপুর জাংশনে বিরতি কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, সাধারণত 20 মিনিট দেওয়া হয়। এই ট্রেনের বিরতি যেটা ঘোষণা করা সেটা হচ্ছে মাত্র 5 মিনিট। রাত 9টায় পঞ্চগড় থেকে রওনা দিয়ে পরদিন সকালে ঢাকা পৌঁছে যায় একতা এক্সপ্রেস।